ডাব্লিউডাব্লিউইতে কি মিস্ট্রির কোনো অভাব ছিল? কারণ বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি একজন কালো হুডি আর কালো মুখোশ পরা কেউ এসে ভিশনের জীবনকে তো পুরো দুর্বিষহ করে তুলেছে। সেই মিস্ট্রি অ্যাটাকার বলো বা মিস্ট্রি ম্যান বলো, যাই বলো না কেন, মানে ভিশনের তো পুরো জীবন বরবাদ করে ছেড়ে দিয়েছে সে রতে। তো সেই মুখোশের পেছনে কী আছে সেটাই আমরা এখনও জানতে পারিনি। আর এরই মধ্যে ডাব্লিউডাব্লিউ একটা নতুন মিস্ট্রি নিয়ে চলে এসেছে। যখন গতকালের মানডে নাইট রয়ের এপিসোডে আমরা দেখেছিলাম একটা বিশাল বড় কাঠের বাক্স কেউ ডাব্লিউডাব্লিউতে পাঠিয়েছে, যেটাকে এখন মিস্ট্রি ক্রেট বলা হচ্ছে। তো যখন থেকে আমরা রতে এই বাক্সটা দেখেছি তখন থেকেই ফ্যান্সদের স্পেকুলেশন শুরু হয়ে গেছে যে এই বাক্সের ভেতর কী থাকতে পারে বা কে থাকতে পারে। আর সেটা নিয়ে আমি কালকে রয়ের রিভিউ ভিডিও তো হালকা করে আলোচনা করেছিলাম যে ফ্যান্সদের কী মনে হচ্ছে, কিন্তু আমি ভাবলাম এবার একটু এটা নিয়ে ডিটেলসে আলোচনা করা যাক যে অ্যাকচুয়ালি আমার কী মনে হয় যে বাক্সের ভেতর কী আছে বা কে থাকতে পারে সেটা নিয়ে। তো এই ভিডিওতে সেটারই আর কি রহস্য ভেদ করার একটু চেষ্টা করবো, তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. এবার এই কাঠের বাক্সের ভেতরে কি আছে সেটা নিয়ে আলোচনা করার আগে একটু আমাদের ডিটেলসের দিকে যেতে হবে। তো অ্যাকচুয়ালি বাক্সটার উপরে কি লেখা আছে? তো বাক্সটার উপর পুরো পরিষ্কার ভাষায় লেখা আছে, ডেলিভার্ড টু ডাব্লিউডাব্লিউই, ডু নট ওপেন আনটিল 28/2/2026। মানে এলিমিনেশন চেম্বারের আগে এই বাক্সটাকে খুলতে বারণ করা হয়েছে। কিন্তু সেইটা বাদে আমরা যদি এর প্রথম দু লাইন পড়ি যেখানে লেখা আছে ডেলিভার্ড টু ডাব্লিউডাব্লিউই, এবার এটা একটা খুব সাধারণ লাইন হতেই পারে, কারণ যেহেতু ডাব্লিউডাব্লিউইতে পাঠানো হয়েছে তাই ডেলিভার্ড টু ডাব্লিউডাব্লিউই তো লেখা থাকবে। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে ভাবার চেষ্টা করি তাহলে এটা ডাব্লিউডাব্লিউইতে ডেলিভার করা হয়েছে, মানে ডাব্লিউডাব্লিউইতে পাঠানো হয়েছে। মানে এটা এমন কিছু যেটা এতদিন ডাব্লিউডাব্লিউইতে ছিল না, ডাব্লিউডাব্লিউইর উদ্দেশ্যে কেউ পাঠিয়েছে। তো যদি আমরা একান্ত ধরে নিই যে এর ভেতর থেকে কোনো একজন সুপারস্টার রিভিল হবে, আমরা তাহলে বলতে পারি এই সুপারস্টার এমন একজন সুপারস্টার হতে চলেছে যে কিনা ডাব্লিউডাব্লিউইতে ছিল না। কারণ সে যদি ডাব্লিউডাব্লিউইতেই থাকতো তাহলে তাকে আবার ডাব্লিউডাব্লিউই থেকে ডাব্লিউডাব্লিউইতে ডেলিভার করা কেন হবে? তো এইখানে এমনই একজন সুপারস্টার থাকতে চলেছে, যদি একান্ত কোনো সুপারস্টার থাকে তাহলে সে এমন একজন সুপারস্টার হতে চলেছে যে এতদিন ডাব্লিউডাব্লিউইতে ছিল না বা ডাব্লিউডাব্লিউইর বাইরে থেকে আসছে। আর এই কারণেই তাকে প্যাক করে ডাব্লিউডাব্লিউইতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তাই এই বাক্সের উপর লেখা আছে ডেলিভার্ড টু ডাব্লিউডাব্লিউই। এবার দেখো, বাক্সের ভেতর থেকে যদি কোনো পুতুল বেরায়, কোনো জড়বস্তু বেরায়, মানে যার কোনো প্রাণ নেই, যার মধ্যে কোনো প্রাণ নেই, কারো হয়তো গিয়ার ঠিয়ার এইগুলো হলে তো সেটা নিয়ে আর আলোচনা করার কোনো মানেই হয় না। সেটা যখন বেরাবে তখন মানে দেখা যাবে আর কি, দেখা যাবে বা জানা যাবে, যাই বলো না কেন। কিন্তু এখন যেহেতু আমরা ভিডিওতে আলোচনা করছি তাই আমরা এটাই ধরে আলোচনা করবো যে বাক্সের ভেতর থেকে একজন সুপারস্টারই বেরাবে, যেই সুপারস্টারের হয়তো ডাব্লিউডাব্লিউইতে একটা বড় রিটার্ন হতে পারে বা একটা ডেবিউ হতে পারে তার ডাব্লিউডাব্লিউইতে এই বাক্স থেকে বেরানোর মাধ্যমে। এবার সেটা নিয়ে আলোচনা হবে যে সেটা কে হতে পারে বা কাদের হওয়ার পসিবিলিটি বেশি আছে। তো সেটা নিয়ে এবার আলোচনা শুরু করা যাক। সবার প্রথমে সেই নামটা নিয়ে কথা বলা যাক যেই নামটা নিয়ে এখন বাজার গরম। মানে আমি এখানে কথা বলছি Y2J ক্রিস জেরিকোর। এবার ক্রিস জেরিকোর নাম কেন চলছে সেটা আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না। আমরা সেই আগের বছরের ডিসেম্বর মাসের শেষের দিক থেকেই রিউমার শুনে আসছি যে AEWর সাথে ক্রিস জেরিকোর ডিল শেষ হয়ে গেছে আর সে এখন AEW থেকে ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছে। আর আমরা তার পথ চেয়ে বসে আছি। সবার প্রথমে আমরা হয়েছিলাম নেটফ্লিক্সের রয়ের যে প্রথম এপিসোডটা হয়েছিল সেখানে ক্রিস জেরিকো আসবে, সেখানে ক্রিস জেরিকো আসেনি। তারপর রয়্যাল রাম্বলের জন্য তার রিউমার চরম সীমায় ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি রয়্যাল রাম্বলেও ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন হয়নি। আর সেই জন্যই আমি ঠিক করেছিলাম যে এই চ্যানেলে আর ক্রিস জেরিকোকে নিয়ে কোনো কথা হবে না, যখন ক্রিস জেরিকো আসবে তখন দেখা যাবে, না এলেও আর কোনো ব্যাপার না। কিন্তু আবার এই কাঠের বাক্সটা ডাব্লিউডাব্লিউইতে ডেলিভার হওয়ার পর ক্রিস জেরিকোর নাম আবার রিউমার্সে চলে এসেছে। এবার কেন ক্রিস জেরিকোর নাম এসেছে তার পেছনেও অনেক কারণ আছে। প্রথম কথা হলো, যেহেতু এই বাক্সটাকে এলিমিনেশন চেম্বারের আগে খোলা বারণ, তাই এলিমিনেশন চেম্বারে গিয়ে ডিরেক্ট রিভিল হবে। এবার ডাব্লিউডাব্লিউইতে যখন কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে কোনো জিনিস রিভিল হয় তখন সেটা বড় কিছুই হয়, আর সেই কারণেই মনে করা হচ্ছে এটা ক্রিস জেরিকো হলেও হতে পারে। তাছাড়া এই বছরের এলিমিনেশন চেম্বার হচ্ছে শিকাগো থেকে। আর আমরা যদি একটু পুরোনো দিনে ফিরে যাই তাহলে ক্রিস জেরিকোর ডাব্লিউডাব্লিউইতে যে ডেবিউটা হয়েছিল সেটাও হয়েছিল এই শিকাগো শহরেই। তো একই শহরে যেখানে ক্রিস জেরিকোর ডেবিউ হয়েছিল সেখানেই ক্রিস জেরিকো আবার ডাব্লিউডাব্লিউইতে একটা বড় রিটার্নও করতে পারে, আর সেই কারণে ক্রিস জেরিকোর নাম আসছে। তাছাড়া আমরা যদি ক্রিস জেরিকোর ডেবিউর কথা যখন হচ্ছে সেখানে ফিরে যাই তাহলে ক্রিস জেরিকোর ডেবিউর সময়ও ক্রিস জেরিকোর জন্য একটা বিশাল লম্বা কাউন্টডাউন আর কি চালানো হয়েছিল ডাব্লিউডাব্লিউইতে। যে কাউন্টডাউনটা যখন শেষ হয়েছিল তখন ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউইতে ডেবিউ করেছিল। তো সেমভাবে এখন যেমন একটা বাক্সের মধ্যে ডেট লিখে দেওয়া হয়েছে যে এলিমিনেশন চেম্বারেই এটা খোলা
যাবে। তো সেটাও একটা কাউন্টডাউনই আমরা বলতে পারি, আর সেটা যখন রিভিল হবে সেখান থেকে ক্রিস জেরিকো বেরোতে পারে। এছাড়া এরকমও জানা যাচ্ছে যে এই বছর এলিমিনেশন চেম্বার যেই তারিখে হতে চলেছে সেই তারিখে ক্রিস জেরিকোর ডাব্লিউডাব্লিউইতে 9,700 দিন কমপ্লিট হবে, মানে ডাব্লিউডাব্লিউই কেরিয়ারের। তো এটাকেও স্পেকুলেট করা হচ্ছে যে এই কারণেও ক্রিস জেরিকো রিটার্ন হতে পারে। তাছাড়া আর একটা যেটা থিওরি চলছে সেটা হচ্ছে এই বাক্সটা যখন ডেলিভার করা হয়েছিল তখন যে ডেলিভারি ম্যান ছিল অ্যাডাম পিয়ার্সের সাথে, মানে ডেলিভারি ম্যান বলো বা তার যে আর কি সাপোর্ট মানে অ্যাসোসিয়েট ছিল আর কি, একটা কালো ড্রেস পরে, তো তার হাতে আমরা একটা ক্লিপবোর্ড দেখেছিলাম। এবার আমরা যদি একটু মনে করে দেখি তাহলে যখন ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে ছিল তখন ক্রিস জেরিকো লিস্ট অফ জেরিকো খুব ভাইরাল হয়েছিল, মানে খুব ফেমাস ছিল, আর সেখানে ক্রিস জেরিকো যাদেরকে পছন্দ করতো না তাদের নামের লিস্ট বানিয়ে রাখতো। তো সেটাও একটা ক্লিপবোর্ড ছিল, এখানেও একটা ক্লিপবোর্ড দেখানো হয়েছে। তো এইভাবে ডাব্লিউডাব্লিউ হয়তো আমাদের হিন্ট দিচ্ছে যে এই বাক্সের ভেতরে অ্যাকচুয়ালি ক্রিস জেরিকো হলেও হতে পারে। তো এই যে সব কথা বললাম, এই সব কথা বা এই সব পয়েন্টের জন্য মনে করা হচ্ছে যে এটা ক্রিস জেরিকো হলে হতে পারে। আর যেহেতু ক্রিস জেরিকো রিউমার অনেকদিন ধরেই চলছে, আর সে যে ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে এই কথাটাও প্রায় এখন মানে বলা যেতে পারে শিওর হয়ে গেছে, তো সেই কারণেই ক্রিস জেরিকো রিউমার সব থেকে বেশি চলছে আর সবাই এটাকে ক্রিস জেরিকোই মনে করছে। তো এ তো আমি বললাম যে কেন এটা ক্রিস জেরিকো হতে পারে, কিন্তু কেন হতে পারে না সেটাও বলে রাখা দরকার। কারণ যেমন বলেছি আমি তো ক্রিস জেরিকোকে নিয়ে আপাতত আশা ছেড়ে দিয়েছি। যদি এখান থেকে ক্রিস জেরিকো বেরোয় তাহলে তো খুবই ভালো, তোমরাও আনন্দ পাবে আমিও আনন্দ পাবো। কিন্তু কেন এটা ক্রিস জেরিকো হতে পারে না সেটারও একটা পয়েন্ট তোমাদের বলে রাখি। সেটা হচ্ছে এই যে AEW থেকে ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে আসছে, এর জন্য সবার প্রথমে কি দরকার, AEWর সাথে ক্রিস জেরিকোর কন্ট্রাক্টটা শেষ হওয়া দরকার। এবার অফিসিয়ালি দেখতে গেলে আগের বছরের ডিসেম্বর মাসের শেষে বা জানুয়ারি মাসের শুরুর দিকে ক্রিস জেরিকোর AEWর সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন জানা যাচ্ছে যে এখনও সেই কন্ট্রাক্টটা পুরোপুরি শেষ হয়নি। ক্রিস জেরিকো এখনও হয়তো AEWর সাথেই কন্ট্রাক্টের আন্ডারে আছে অ্যাকর্ডিং টু ফাইটফুল। সেটা কেন, তার কারণ হচ্ছে এই যে 2025 সালে ক্রিস জেরিকো AEW থেকে একটা লম্বা ব্রেক নিয়েছিল, এই ব্রেকটার জন্য নাকি AEW তার কন্ট্রাক্টকে ফ্রিজ করে দিয়েছে। মানে যতদিন সে AEWর সাথে ব্রেকে ছিল, মানে AEW থেকে ব্রেকে ছিল, সেই কয়েকটা দিনকে তার কন্ট্রাক্টে অ্যাড করে দেওয়া হয়েছে। মানে তোমরা ধরে রাখো ক্রিস জেরিকোর কন্ট্রাক্ট ডিসেম্বর মাসের শেষের দিকে শেষ হওয়ার কথা ছিল, এবার ধরে নাও ক্রিস জেরিকো হয়তো 6 মাসের জন্য AEW থেকে আর কি অ্যাবসেন্ট ছিল, মানে AEWতে আসেনি বা ছুটি নিয়েছিল। এবার সেই 6 মাসকে ক্রিস জেরিকোর কন্ট্রাক্টে অ্যাড করে দেওয়া হবে। এবার যেই কন্ট্রাক্টটা হয়তো ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা ছিল সেটা আরও 6 মাস চলবে। আরও 6 মাস চলা মানে এই বছরের জুন জুলাইয়ের দিকে গিয়ে সেই কন্ট্রাক্টটা হয়তো শেষ হবে, এরকম একটা কন্ডিশন হয়তো এসে দাঁড়িয়েছে। আর সেই কারণেই মনে করা হচ্ছে যে এখনও ক্রিস জেরিকো AEWর সাথেই কন্ট্রাক্টে আছে, মানে AEWর কন্ট্রাক্টের আন্ডারে আছে। আর সেই কারণে হয়তো ক্রিস জেরিকো আসতে পারবে না অ্যাকর্ডিং টু ফাইটফুল। আর এই কারণেই এটা ক্রিস জেরিকো হওয়ার চান্স একটু কমে যাচ্ছে। কিন্তু এখন ভালো ব্যাপার হলো এইটাই যে অ্যাকচুয়ালি যদি কন্ট্রাক্ট ফ্রিজ করে দেওয়া হয়েও থাকে সেটা কত দিনের জন্য করেছে সেই নিয়ে কোনো আপডেট নেই। সেটা যদি খুব কম দিনের জন্য হয়ে থাকে তাহলে হয়তো হতে পারে যে এতদিনে সেটা শেষ হয়ে গেছে, আর না হলে রাসেলমেনিয়ার আগে হয়তো সেই যে ফ্রিজ করে দেওয়া হয়েছিল সেই দিনগুলো শেষ হয়ে যাবে, আর তারপর ক্রিস জেরিকো ফ্রি হয়ে যাবে আর ক্রিস জেরিকো ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। তো কেন এটা ক্রিস জেরিকো হতে পারে, কেন এটা ক্রিস জেরিকো হতে পারে না, আমি দুটো পয়েন্টই তোমাদের সামনে রাখলাম। তাই আমি তোমাদের বলছি হ্যাঁ, চান্স আছে এটা ক্রিস জেরিকো হওয়ার, আর ক্রিস জেরিকো অবশ্যই এই বাক্স থেকে বেরাতে পারে অ্যাজ আ রিটার্ন, কিন্তু আশা খুব একটা রেখো না। যদি নাও হয় তাহলেও তার পেছনে কী কারণ আছে সেটাও আমি তোমাদেরকে বলে রাখলাম। তাই হ্যাঁ, ক্রিস জেরিকো এলে আমরা উত্তেজিত সবাই হব, কিন্তু এক্সপেকটেশন এবার একটু কম রাখাই ভালো। কারণ এখন ডাব্লিউডাব্লিউইতে যা চলছে, ট্রিপল এইচ যেভাবে সারপ্রাইজ দিতে চাইছে সেটা দেখে সব কিছুরই চান্সকে একটু কম মনে করাই ভালো। যদি হয়ে যায় তো খুবই ভালো, আর যদি না হয় তাহলেও দুঃখ পাওয়ার তাহলে কোনো কারণ থাকবে না আর কি। কিন্তু যদি এটা ক্রিস জেরিকো এবার না হয়, মানে এবার যদি এখন তো আমরা ধরে নিই যে ঠিক আছে ক্রিস জেরিকো এটা হলো না, তাহলে এটা কে বা কারা হতে পারে সেটা নিয়েও একটু আলোচনা করা যাক। এবার তোমাদের এখানে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে একটা বাক্স থেকে একটা মানুষের বেরোনোর কথা বলছি। এবার যদিও ডাব্লিউডাব্লিউ স্টোরি লাইনের লজিক খোঁজা একদম বেকার জিনিস, মানে লজিক না খোঁজাই ভালো। কিছু ক্ষেত্রে খোঁজা ভালো, কিন্তু কিছু ক্ষেত্রে লজিক না খোঁজাই ভালো, সেটাই মানে বেটার। তো এবার তবু যদি আমরা এই স্টোরি লাইনটায় লজিক খুঁজতে চাই, তাহলে একটা মানুষকে এতদিন ধরে একটা বাক্সে রাখা হলে সে খাবে কি, সে তার কাজকর্ম কোথায় করবে, মানে যেগুলো প্রাত্যহিক কাজকর্ম বা প্রত্যেক দিনের কাজকর্ম সেগুলো সে কোথায় সারবে। সে যদি একটা বাক্সে বন্দি থাকে তাহলে এটা একটা সাধারণ মানুষ তো হতে পারে না। এবার এটা সাধারণ মানুষ যদি না হয় তাহলে এই বাক্স থেকে যে বেরোবে তার ক্যারেক্টার এমনই একটা ক্যারেক্টার হবে যে একটু সুপার ন্যাচারাল টাইপের ক্যারেক্টার। মানে আমরা যদি ডাব্লিউডাব্লিউতে দেখি দ্য ফিন্ড, আন্ডারটেকার, আর এখন বলতে গেলে আঙ্কেল হাউডিও সেই
সেই পর্যায়ে হয়তো পড়ে। তো এই টাইপের কিছু ক্যারেক্টার হতে পারে যারা একটু সুপার ন্যাচারাল টাইপের ক্যারেক্টার, আর তারা দিনের পর দিন এই বাক্সে অনায়াসে কাটিয়ে দিতে পারে। কিন্তু এরকম ক্যারেক্টার এখন তো ডাব্লিউডাব্লিউতে কে আছে, বা যেমন বললাম ডাব্লিউডাব্লিউ সুপারস্টার এটা হওয়ার চান্স কম, তাই ডাব্লিউডাব্লিউর বাইরে থেকে এরকম কে আসতে পারে। তো এইখানে তোমাদের যদি মনে থাকে, আমি রয়্যাল রাম্বলের আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে রয়্যাল রাম্বলে কোন কোন নতুন মুখ অ্যাপিয়ার করতে পারে, যেখান থেকে শুধুমাত্র ওই পাওয়ার হাউস হবস মানে রয়েস কিস আর কি অ্যাপিয়ার করেছে। কিন্তু সেখানে আমি আরেকজনেরও নাম বলেছিলাম যার নাম ছিল ইভিল, আর যে আসছিল এনজেপিডাব্লিউ থেকে, আর সে ফর্মার এনজেপিডাব্লিউ চ্যাম্পিয়নও ছিল। এবার আমি বলেছিলাম তারও কন্ট্রাক্ট প্রায় শেষ হতে বসেছে, আর সেও ডাব্লিউডাব্লিউর সাথে কথাবার্তায় আছে যে তারও ডাব্লিউডাব্লিউ ডেবিউ বা ডাব্লিউডাব্লিউতে তার আর কি রিটার্ন তো হবে না, মানে ডেবিউ হবে, মানে সে ডাব্লিউডাব্লিউতে আসতে পারে সোজা কথায় আর কি, তার এরকম চান্স আছে। এবার জানা গেছে এই লাস্ট উইকের মধ্যে তার আর কি এনজেপিডাব্লিউর সাথে যা কন্ট্রাক্ট ছিল সেটা শেষ হয়ে গেছে, সে এখন ফ্রি এজেন্ট হয়ে গেছে। তো এই কারণে যেহেতু তার রিউমার চলছিল যে সে ডাব্লিউডাব্লিউতে আসতে পারে, এখনও সেটার চান্স আছে। আর এই ইভিল বলো না কেন, বা তার যদি রিয়েল নামের কথা বলে ডেভিড ফিনলে, তো সেও এনজেপিডাব্লিউ যেহেতু ফর্মার চ্যাম্পিয়ন ছিল, আর সেখানে খুব বড় নাম, মানে ইন্টারন্যাশনালি এই ইভিল বা ডেভিড ফিনলে খুব বড় নাম, আর সে একজন সুপার ন্যাচারাল ক্যারেক্টার হিসেবে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করতেই পারে। আর যখন সেই বাক্সটা খোলা হবে বা বাক্সটা ভাঙা হবে, তখন হয়তো সেখান থেকে এই ডেভিড ফিনলে বা ইভিল বেরালো, বা তার যদি কোনো নতুন নাম ডাব্লিউডাব্লিউ দিয়ে থাকে তো সেটাও দিতে পারে, তো সে বেরালো। আর তারপর তার সাথে আমরা কারো হয়তো রেসলমেনিয়া ম্যাচ দেখতে পেতে পারি, বা তার যে ফিউচার স্টোরি লাইন চলবে সেটা হতে পারে। মানে এরকম একটা ইন্টারন্যাশনাল সুপারস্টার বা ফর্মার এনজেপিডাব্লিউ সুপারস্টারকে এইভাবে ডাব্লিউডাব্লিউতে ডেবিউ করানো যেতে পারে একটা নতুন ক্যারেক্টারের সাথে। আর এটা একটা বেশ ইন্টারেস্টিং ওয়ে হতে পারে তাকে এই বাক্সবন্দি করে ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসার। আর সেই কারণেই হয়তো এই বাক্সের উপরে লেখা আছে ডেলিভার্ড টু ডাব্লিউডাব্লিউ, মানে এতদিন সে আর কি এনজেপিডাব্লিউ সম্পত্তি ছিল, এনজেপিডাব্লিউর সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সে এখন ফ্রি এজেন্ট হয়ে গেছে, তাই তাকে বাক্সবন্দি করে এখন ডাব্লিউডাব্লিউতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যেমন বললাম, যদি একটু সুপার ন্যাচারাল টাইপের ক্যারেক্টার সেটা হয়ে থাকে, আর আমরা যদি অত সেন্স না খুঁজতে যাই যে এই বাক্সের ভেতরে এতদিন সে কী করে থাকবে এইটার। এবার এই রেফারেন্স, এই লাস্ট যে নামটা আমি বলতে চলেছি বা যার হওয়ার পসিবিলিটি আছে, সে হচ্ছে ভেরি নাইস ভেরি ইভিল ড্যান হসন। এবার ড্যান হসনকে অনেকেই হয়তো চেনো, মানে যারা যারা বিশেষ করে এইডাব্লিউ দেখো তারা তো ড্যান হসনকে চেনো। এবার ড্যান হসনও এটা মানে এরকমই টাইপের একটা ক্রিপ্টিক ক্যারেক্টার, যে আর কি একটু মানে যাকে বলা যায় আর কি একটু এরকম ভুতিয়া টাইপের ক্যারেক্টার। তো সেও এই বাক্স থেকে বেরাতেই পারে, কারণ জানা যাচ্ছে যে তারও যে এইডব্লিউর সাথে কন্ট্রাক্ট ছিল, তারও এইডব্লিউর সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, সে এখন ফ্রি এজেন্ট হয়ে গেছে। আর তার প্রতিও ডাব্লিউডব্লিউ ইন্টারেস্টেড ছিল, মানে ডাব্লিউডব্লিউ তাকে নিজেদের কোম্পানিতে আনার জন্য ইন্টারেস্টেড ছিল। আর এখন যেহেতু তার নাম মানে সে আর কি ফ্রি এজেন্ট হয়ে গেছে, তো সেই কারণে সে এখন ডাব্লিউডব্লিউতে আসতেই পারে। আর যেমন বললাম, এরকম বাক্স থেকে একটা ক্রিপ্টিক ক্যারেক্টারই বেরাতে পারে, তো সেই কারণে ড্যান হসন পারফেক্টলি ফিট হচ্ছে যে সে এই বাক্স থেকে অ্যাজ আ নতুন ক্যারেক্টার ডাব্লিউডব্লিউতে ইন্ট্রোডিউস হতেই পারে। আর ড্যান হসনকে নিয়ে রকও অতীতে অনেক ভালো ভালো কমেন্ট করেছিল, মানে রকেরও তার প্রতি ইন্টারেস্ট আছে। এবার রক যেহেতু এখন টিকে ওর বোর্ড অফ ডিরেক্টরসের মেম্বার, তো রকের যদি কারোর প্রতি ইন্টারেস্ট থাকে তো তাকে তো আমরা ডাব্লিউডব্লিউতে আশা করতেই পারি। আর ড্যান হসনের সব থেকে ভালো জিনিস হচ্ছে তার ক্যারেক্টারটা যে শুধুই ভূতিয়া সেরকম না, তার ক্যারেক্টারের মধ্যে একটু কমেডিক ব্যাপার স্যাপারও আছে, মানে সে ডাব্লিউডব্লিউর জন্য একটা ইউনিক ক্যারেক্টার হতে পারে। আর সে হয়তো মেন ইভেন্ট লেভেলে হয়তো যাবে না, কিন্তু মিড কার্ডে সে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার হতে পারে, জাস্ট লাইক মিস্টার ইগুয়ানা, বা আমরা বলতে পারি জো হেনরি, এই টাইপের কিছু ক্যারেক্টার, বা আর ট্রুথের সাথে তার একটা ভালো আর কি মানে ফিউড বা স্টোরি লাইন চালানো যেতে পারে, বা মিড কার্ডে যারা যারা আছে আর কি তাদের সাথে এই ড্যান হসনের একটা রেসলমেনিয়ার জন্য মজাদার স্টোরি লাইন ক্রিয়েট করা যেতেই পারে। তো সেই কারণে ড্যান হসনও এই বাক্স থেকে বেরাতেই পারে, তো তারও পসিবিলিটি প্রচুর পরিমাণেই আছে। তো এই ছিল সেই তিনটে নাম, যেই তিনটে নাম আমার মনে হয় এই বাক্স থেকে বেরাতে পারে। এবার এখন তো যদি কোনো সুপারস্টার এই বাক্স থেকে না বেরায়, তাহলে এই বাক্স থেকে এমন কিছু বেরাবে যেটা ফিউচারে কারো রিটার্ন বা কারো ডেবিউকে টিস করতে পারে, মানে কারো হয়তো কোনো রিং গিয়ার বা কারো এমন কিছু জিনিস যেটার জন্য আমরা তাকে জেনে থাকি, যেমন আমি বললাম এই ক্রিস জেরিকো, লিস্ট অফ জেরিকো, এই টাইপের কিছু জিনিসপত্র এই বাক্স থেকে বেরাতে পারে। আর বাক্সটার যে সাইজ সেটা দেখে আমার মনে হয় বেরালে এখান থেকে কোনো সুপারস্টারই বেরাতে চলেছে, আর সেটা কারা হতে পারে সেই নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। এবার তোমরা বলো তোমাদের কি মনে হচ্ছে যে যেই তিনজনের নাম নিয়ে আমি আলোচনা করলাম, এই তিনজনের মধ্যে কেউ এই বাক্স থেকে এলিমিনেশন চেম্বারের দিন বেরাতে চলেছে, আর নাকি অন্য কারোর নাম তোমাদের মাথায় আসছে যে কিনা এই বাক্স থেকে অ্যাজ আ সারপ্রাইজ এলিমিনেশন চেম্বারে বেরাতে পারে? আর বেরালো তারপর তো স্টোরি লাইন কী হতে পারে, বা তার সাথে কার আর
কি ফিউড চলতে পারে রেসেলমেনিয়া অবধি, সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাতে পারো যে তোমাদের কি মনে হচ্ছে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটায় অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও, ভিডিওটাকে হাইপ করে দিও, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।